জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের উপরে আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে ইরান পরবর্তীতে কী পদক্ষেপ নেবে? তারা কি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার এই সদস্যপদ থেকে বের হয়ে যাবে? সিটিপিটি চুক্তি থেকে বের হয়ে যাবে? বন্ধুরা, পারমাণবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে ইরানের যে কমিটমেন্ট রয়েছে সেটি কি তারা ভুলে যাবে? মূলত এখন কি তারা আবার পারমাণবিক কার্যক্রমের দিকে মনোনিবেশ করবে, যার মাধ্যমে পারমাণবিক অস্ত্র উৎপাদন করা সম্ভব? ইরানের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আরাকচি এই ঘটনার পর জাতিসংঘে এক ভাষণে বা নিরাপত্তা পরিষদের এক ভাষণে স্পষ্ট করে বলেছেন, এই ঘটনার দায় অবশ্যই আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের নিতে হবে। বন্ধুরা, তারা বলেছেন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের উপর এই ধরনের চাপ কখনোই অগ্রহণযোগ্য নয়। যদিও এক পর্যায়ে ইরানের উপরে আনীত নিরাপত্তা পরিষদ বা জাতিসংঘের এই নিষেধাজ্ঞাটি 6 মাসের জন্য স্থগিত রাখার প্রচেষ্টা চালায় চীন এবং রাশিয়া, কিন্তু নিরাপত্তা পরিষদের ভোটের কারণে সেটি আবার বাতিল হয়ে যায়। চীন এবং রাশিয়ার আনীত বক্তব্য মতে ভোট পরে মূলত তাদের পক্ষে 4টি, 2টি দেশ ভোটদানে বিরত থাকে এবং 9টি দেশ তার বিরোধিতা করে, যার মধ্যে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি। পরবর্তীতে এই নিষেধাজ্ঞা আরোপিত হয় শুক্রবারে শনিবার থেকে, যেটি কার্যকর হবে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির আওতায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। বন্ধুরা, মূলত জাতিসংঘের এই নিষেধাজ্ঞাটি কার্যকর হবে বিভিন্ন টার্মে। ইরান যেন বাইরে কোনো অস্ত্র রপ্তানি করতে না পারে, ইরানের ক্ষেপণাস্ত্র খাত লক্ষ্য করে এবং ইরানের পারমাণবিক প্রযুক্তির সাথে যে সকল ব্যক্তিবর্গ জড়িত তাদের যে সকল ব্যাংক হিসাব রয়েছে সেগুলো জব্দ করা আন্তর্জাতিকভাবে। বন্ধুরা, সেই ব্যাপারটি আসলে কি আমাদের একটু জানা দরকার। জাতিসংঘ কর্তৃক ইরানের উপর আরোপিত এই নিষেধাজ্ঞায় রয়েছে ইরানের প্রচলিত অস্ত্র বিক্রি বন্ধ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সীমাবদ্ধতা, পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার সাথে যুক্ত যে সকল ব্যক্তিবর্গ রয়েছে তাদের সম্পদ জব্দ, আর্থিক এবং ব্যাংকিং লেনদেনে নিষেধাজ্ঞা, পরমাণু কার্যক্রমের ক্ষেত্রে পারমাণবিক ইনভেস্টমেন্ট প্রক্রিয়ায় সর্বোচ্চ পরিমাণ বাধা। বন্ধুরা, এই ব্যাপারগুলো আবার স্ন্যাকব্যাক নীতি অনুযায়ী কাজ করবে কিনা এখনও পর্যন্ত আসলে স্পষ্ট নয়। 2015 সালে 6 জাতি পারমাণবিক শক্তির সাথে যে জেসিপিও চুক্তি স্বাক্ষর করে ইরান, বন্ধুরা, এই জেসিপিও চুক্তির আওতায় ইরান সর্বোচ্চ 5% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম তাদের কাছে রাখতে পারত। বন্ধুরা, এর মাধ্যমে তারা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটি স্বীকৃত জাতি হিসেবে স্বীকৃতি লাভ করে। কিন্তু ইসরায়েলের মুহুর্মুহুর বাধা এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের কারণে আমেরিকার ক্ষমতায় পালাবদল বা পট পরিবর্তনের পরপরই পারমাণবিক নীতিতে পরিবর্তন আসে। আর তারই ধারাবাহিকতায় মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর 2018 সালে ইরানের সাথে সম্পাদিত জেসিপিও চুক্তি থেকে একতরফাভাবে বের হয়ে যায়। একটি আন্তর্জাতিক চুক্তি এভাবে ভণ্ডুল হয়ে যাওয়ার কারণে ইরান পুনরায় তার পারমাণবিক কার্যক্রম শুরু করে। আন্তর্জাতিক সুপারভাইজ কমিটি থেকে শুরু করে অন্য যে সকল দেশগুলো ছিল মূলত পারমাণবিক এই চুক্তির সাথে জড়িত, তারা খুব ভালো করেই জানত মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ বের হয়ে গেলে তাকে টপকিয়ে ইরানকে বাণিজ্যিক সুবিধা দেওয়া তাদের পক্ষে মোটেই সম্ভব হবে না। যদিও প্রথম দিকে তাদের কমিটমেন্ট ছিল তারা এই চুক্তির কমিটমেন্ট রক্ষা করবে এবং এগিয়ে যাবে, কিন্তু দিন শেষে তারা এই কমিটমেন্ট রক্ষা করতে ব্যর্থ হয়েছে। পুনরায় ইরান তার সর্বোচ্চ পারমাণবিক কার্যক্রম শুরু করে এবং বর্তমান অবস্থায় এসে পতিত হয়েছে। বন্ধুরা, জাতিসংঘ প্রদত্ত মিস্টার নেতানিয়াহুর ভাষণে স্পষ্ট ছিল আমেরিকা এবং ইসরায়েল মিলে মূলত যে সকল পারমাণবিক অবস্থানগুলোতে হামলা চালিয়েছে, যদি কোনোভাবে ইরান সার্থক হতো তাহলে অনেক মানুষের প্রাণ নিতে পারত এটি। অর্থাৎ তারা যে সঠিক কাজটি করেছে এটি তিনি বোঝাতে চেয়েছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বকে ইরানের পারমাণবিক কার্যক্রম এবং শক্তি ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন। বন্ধুরা, যাই হোক, জাতিসংঘের আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা ইরানের বিরুদ্ধে এই আনীত নিষেধাজ্ঞা আসলে কীভাবে কাজ করাবে? বন্ধুরা, এখানে যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোর ভিত্তিতে আসলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে ইরান স্পষ্ট ঘোষণা দিয়েছে তারা এই ধরনের অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে মাথা নত করবে না। তাদের অবশ্যই পূর্ব অভিজ্ঞতা থেকে সম্ভবত এই সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। চীন এবং রাশিয়া এই ঘটনার নিন্দা জানিয়েছে। তারা স্পষ্ট করে বলে দিয়েছে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক পরিচালনার কর্মসূচি ভিত্তিক অভ্যর্থনে তাদের সমর্থন রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আরাকচি স্পষ্ট করে বলে দিয়েছেন, বন্ধুরা, আজকের যে ঘটনা ঘটল তার দায় পুরোপুরি পশ্চিমাদের।
তবে এই ঘটনার পরও ইরান তার পারমাণবিক কার্যক্রমের একটি কার্যক্রম ভিত্তিক জাতি হিসেবে তারা সঠিকভাবে নিয়ম মেনে চলবে। তারা আন্তর্জাতিক কোনো পরমাণু অবস্থান থেকে বের হবে না এবং এর পূর্ণ সদস্য থেকেই তারা এই কার্যক্রম পরিচালনা করবে। ইরানের বক্তব্য হচ্ছে তারা তাদের শান্তিপূর্ণ অধিকার রক্ষা করার ক্ষেত্রে অবশ্যই সচেষ্ট। বন্ধুরা, এক্ষেত্রে রাশিয়া এবং চীনের ভূমিকা নিয়ে আমার কাছে একটু অন্যরকম মনে হলো। তারা তো এখানে ভেটো দিতে পারতো যদি তারা এর বিরুদ্ধে যায়। তবে এই আইন সম্পর্কে আমি এখনও পর্যন্ত অবগত নই যে অধিকাংশ দেশ একত্রিত হলেই তারপর হয়তো নিষেধাজ্ঞাটি বহাল করা যায়, অথবা পূর্বের যে কোনো কমিটমেন্টে বা পূর্বের চুক্তিগুলোতে এমন ধরনের শর্ত থাকতে পারে। যাই হোক, সর্বশেষ পর্যায়ে আমি যেটি বলতে চাচ্ছি, এই চুক্তিটি মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ পারমাণবিক কার্যক্রমের ক্ষেত্রে ইরানের উপর আরও অধিক পরিমাণ চাপ প্রয়োগ করলো এবং ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের বুকে আর একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হবে। ইসরায়েল খুব ভালোভাবে বলতে পারবে যে ইরানের অভ্যন্তরে মোসাদ যদি কোনো পারমাণবিক কার্যক্রম পরিচালনা করতে দেখে এবং যেটির মাধ্যমে তারা বুঝতে পারে ইরান পারমাণবিক বোমা বা অস্ত্র বানানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে গেছে, তাহলে জাতিসংঘের এই নিষেধাজ্ঞার ব্যাপারটি তুলে ইসরায়েল স্পষ্টতই ইরানের পারমাণবিক অবস্থানগুলোতে আবার হামলা চালাতে সক্ষম হবে এবং সেক্ষেত্রে তাদের আন্তর্জাতিক সমর্থন থাকবে। ব্রিটেন, ফ্রান্স, আমেরিকার মতো দেশগুলো তাদের পাশে দাঁড়াবে বা ইসরায়েলের পাশে দাঁড়াবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে রাশিয়া এবং চীনের ভূমিকাই পারে এই মুহূর্তে ইরানের মতো দেশকে একটা অবস্থায় নিয়ে যেতে বা শক্তিশালী করতে। সুতরাং ইরানের এখন আর পেছন ফিরে তাকানোর কোনো অপশন নাই। এটি হচ্ছে চরম বাস্তবতা। এবার দেখা যাক পাল্টা হিসেবে ইরান কি সত্যি পারমাণবিক শক্তির দিকে হাত বাড়ায় কি না। সর্বশেষ পর্যায়ে রাশিয়া এবং চীনের সবুজ সংকেত পেলে হয়তো এক্ষেত্রে তারা অগ্রগতি ঘটাতে পারে, যেহেতু তারা কোনো অবস্থাতেই কোনো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পিছিয়ে আসছে না। সুতরাং ইরানের বিশেষ কোনো উদ্দেশ্য থাকতে পারে। ইউরোপীয় তিন সাথে আলোচনায় বসেছিল। তাদের বক্তব্য হলো বর্তমান যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং ইরান তার অবস্থান থেকে এক বিন্দুও না ছড়ায়, মূলত তাদের উপরে এক প্রকার বাধ্য হয়েছে নিষেধাজ্ঞা আরোপ করতে। ইউরোপের তিন দেশ হলো ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি। বন্ধুরা, সর্বশেষ পর্যায়ে তারা পশ্চিমা উল্লেখ করেছে এবং যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্র্যাকেটে বন্দি রেখেছে, সুতরাং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য তিন দেশকেই তারা দায়ী করছে। সর্বশেষ পর্যায়ে দেখা যাক রাশিয়া এবং চীন এক্ষেত্রে কোন ধরনের ভূমিকা পালন করে। আর জাতিসংঘের নিষেধাজ্ঞা ইরানকে শেষ পর্যন্ত তার পারমাণবিক ইনভেস্টমেন্ট প্রক্রিয়া থেকে পেছন দিকে সেরাতে পারে কিনা বা ফেরাতে পারে কিনা, এটি দেখার বিষয়। যদি জাতিসংঘের নিষেধাজ্ঞাও ব্যর্থ হয়, তাহলে পরিপূর্ণভাবে ইরান সম্ভবত এক সার্থকতার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমার কাছে এমনই মনে হচ্ছে। আপনাদের কি মনে হয়?